তারা বছরে প্রায় 2 কোটি টন পলি নিয়ে আসে। আমরা তো শুধু পানি সমস্যার কথা ভাবি, কিন্তু আমাদের এটাও ভাবতে হবে ওই পলি দিয়েই বাংলাদেশটা গড়ে উঠেছে। পানির কোনো রাজনৈতিক সীমানা নেই, কিন্তু রাষ্ট্রের একটা রাজনৈতিক সীমানা আছে। বাংলাদেশ আজকে প্রবলভাবে একটা পানি আগ্রাসনের শিকার হয়েছে। ভারত সে আন্তর্জাতিক নীতি এবং নিয়মের কোনো তোয়াক্কা করেনি। ফলে পানিকে বন্ধ করা মানে সমস্ত কিছুকে বন্ধ করে দেওয়া। তারা সিন্ধু নদীর পানি প্রবাহ নিয়ে যতটা ভেবেছে, পদ্মাটা নিয়ে ততটা ভাবে নাই। ভারতের কিন্তু পানির ক্রাইসিস খুব বেশি হওয়ার কথা নয়, কিন্তু পানিটাকে তারা একটা অস্ত্র হিসেবে ব্যবহার করে। বাঁধের মালায় আমাদেরকে ভারত নিজেকে সজ্জিত করছে এবং ওই বাঁধের ফাঁদে বাংলাদেশকে আটকে দিচ্ছে। যে ভারত তার প্রত্যেকটা প্রতিবেশীর সঙ্গে তার বিরোধপূর্ণ সম্পর্ক। তাদের মতামত আমরা সংগ্রহ করেছি বাসদের পক্ষ থেকে। কী সাফারিংস তাদের মধ্যে আছে কৃষক এবং জেলে সম্প্রদায়ের মধ্যে। সম্মানিত দর্শক, ঢাকা পেপারসের অর্থনৈতিক বিষয়ক অনুষ্ঠান অর্থলিপিতে আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নির্বাচন করেছি সেটি হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার পানি বণ্টন সমস্যা। রাজনৈতিক পরিভাষায় যেটাকে বলা যায়, ভারতের ক্রমাগত যে পানি আগ্রাসনের শিকার হচ্ছে বাংলাদেশ, সে বিষয় নিয়েই আমরা আজকের অনুষ্ঠানটিকে সাজিয়েছি। আমাদের সঙ্গে আজকে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক জনাব রাজিকুজ্জামান রতন। রতন ভাই, আজকের এই অনুষ্ঠানে আপনি কষ্ট করে এসেছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদেরকে। তো রতন ভাই, আমরা জানি যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে প্রায় 54টির মতন অভিন্ন নদী রয়েছে এবং এই প্রত্যেকটি নদীর উজানে অলরেডি বিভিন্ন ধরনের বাঁধ ভারত সরকার দিয়ে দিয়েছে বিভিন্ন সময়কে কেন্দ্র করে। সর্বপ্রথম তারা ফারাক্কার উপর দিয়েছে, এরপরে অন্যান্য নদীগুলোর উপরও দেয়া হয়েছে। তিস্তা চুক্তি যেটি স্বাক্ষরিত হওয়ার কথা ছিল সেটি আজও হয়নি, সেখানে পশ্চিমবঙ্গ সরকারের আপত্তির কারণে। এইভাবে দেখা যাচ্ছে যে সেচ মৌসুমে বা কৃষি মৌসুমে বাংলাদেশ তার প্রয়োজন মতো পানি পাচ্ছে না। এছাড়াও আমরা আরেকটি তথ্য জানি যে জাতিসংঘ যেটা 1997 সনে আপনার এই ধরনের আন্তর্জাতিক নদীগুলোর যেসব দেশগুলোর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তাদের মধ্যে যেই চুক্তি স্বাক্ষর করা প্রয়োজন এবং তার যে একটা ফ্রেমওয়ার্ক তারা তৈরি করে দিয়েছিলেন, সেটাও ভারত বা বাংলাদেশ কেউই এখন পর্যন্ত স্বাক্ষর করেনি। আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যে জাতিসংঘের সেই 1997 সনের যে ফ্রেমওয়ার্ক যেটা, এটা সম্পর্কে যদি আপনি আমাদের দর্শকদেরকে একটা ধারণা দিতেন। ধন্যবাদ। পানি নিয়ে যখন কথা বলি আমরা, তখন আর কথা বলতে হবে প্রকৃতি নিয়ে। আর প্রকৃতি নিয়ে কথা বলার সঙ্গে যুক্ত হয়ে আছে আমাদের মানব সভ্যতার বিকাশ। আর বাংলাদেশ নামক রাষ্ট্রটা যদি দেখি, পৃথিবীর অন্যতম প্রধান জীবন্ত বদ্বীপ, যে বদ্বীপটা গড়েই উঠেছে পানি এবং পলি দিয়ে। আজ থেকে প্রায় 5.5 কোটি বছর আগে যে কন্ডোয়াল্যান্ড থেকে যে অংশটা ভেঙে গিয়ে তিব্বতের সঙ্গে ধাক্কা খেয়ে হিমালয় পর্বতমালার জন্ম হলো, সেখান থেকে গড়িয়ে পড়া পানি দিয়েই তো নদীগুলো তৈরি হয়েছে এবং সেই নদীর সঙ্গে চলে এসেছে পলি। বাংলাদেশে যে নদীগুলো বাংলাদেশ ভূখণ্ডের উপর দিয়ে গিয়ে সমুদ্রে পড়ে, তারা বছরে প্রায় 2 কোটি টন পলি নিয়ে আসে। আমরা তো শুধু পানি সমস্যার কথা ভাবি, কিন্তু আমাদের এটাও ভাবতে হবে ওই পলি দিয়েই বাংলাদেশটা গড়ে উঠেছে। বাংলাদেশটাকে যদি দেখি, বাংলাদেশের রাজশাহী এবং দিনাজপুর এই অঞ্চলটা হচ্ছে সমুদ্র সমতল থেকে 125 ফিট উপরে, আর নোয়াখালী শেষ সীমানাটা সেখানে সমুদ্র সমতল থেকে 6 ফিট উপরে। তার মানে 119 ফিটের একটা ঢাল হচ্ছে বাংলাদেশ। উপর থেকে গড়িয়ে যাওয়া পানি, পলি জমে জমে আমাদের দেশটা তৈরি হয়েছে। এই যে পানির সঙ্গে পলি এলো, পানি আবার নানা ধারা, সেগুলো একত্রিত হয়ে তো নদী হয়েছে। বলা হয় যে 1500 কিলোমিটার দীর্ঘ গঙ্গা যেটা বাংলাদেশে এসে পদ্মা হয়ে গেল, তাতে প্রায় 1000 খানেক ছোট বড় ট্রিবিউটারিজ, ছোট ছোট নদী, উপনদী, শাখা নদীর পানি এখানে যুক্ত। পানির উপরের অংশটা আমরা দেখি, কিন্তু আমাদের বাংলা ভাষায় একটা শব্দ আছে না, ফল্গুধারা। ফল্গুধারা পানি কিন্তু নিচে দিয়েই প্রবাহিত হয় অনেক বেশি, উপরে আমরা দেখি খুবই কম। তো ফলে বাংলাদেশটাকে দেখতে গেলে বুঝতে হবে বাংলাদেশের গড়ে উঠেছে পানি দিয়ে। বাংলাদেশ যদি কখনো মরে যায়, তাও মরে যাবে পানির অভাবে। এবং পানি সে প্রকৃতির নিয়মে উপর থেকে নিচের দিকে গড়িয়ে পড়ে। পানির কোনো রাজনৈতিক সীমানা নেই,
কিন্তু রাষ্ট্রের একটা রাজনৈতিক সীমানা আছে। এই রাষ্ট্রের রাজনৈতিক সীমানা তৈরি করতে গিয়ে বাংলাদেশ আজকে প্রবলভাবে একটা পানি আগ্রাসনের শিকার হয়েছে। পৃথিবীতে এই ধরনের আন্তর্জাতিক নদীর সংখ্যা প্রায় 230টা। একাধিক দেশের উপর দিয়ে যে সমস্ত নদী প্রবাহিত হয় সেই সমস্ত দেশের নদী পানি ব্যবস্থাপনাটা কী হবে? আমরা ইউরোপের সেই বিখ্যাত দানিউব নদীর কথা জানি, 14টা দেশের মধ্যে দিয়ে প্রবাহিত। 14টি। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, কিন্তু কেউ পানি আটকায় নাই, পানিকে পলিউট করার কথা ভাবে নাই। আমরা যদি নীল নদীর কথা বলি, 9টা দেশের মধ্যে দিয়ে প্রবাহিত। 9টি দেশ। আমরা যদি মেকং নদীর কথা বলি, তাহলে সেটা 6 দেশের মধ্যে দিয়ে প্রবাহিত। আমাদের যদি আমরা গঙ্গা পদ্মার কথাও বলি, সেটাও তো প্রধানত 3 দেশের মধ্যে দিয়ে প্রবাহিত, যদি ধরি উৎসমুখ ধরলে। কিংবা যদি ব্রহ্মপুত্র ধরি, তাহলে প্রায় সেটাও 3টা, কিংবা কখনো কখনো নেপালকে যুক্ত করলে কখনো 3টা অথবা 4টা দেশের মধ্যে দিয়ে প্রবাহিত। বাংলাদেশ নামক ভূখণ্ডটা এমন যে বাংলাদেশ ভূখণ্ডের যে আয়তন, তার চেয়ে 15 গুণ বেশি জায়গায় যে বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টির পানি বাংলাদেশের মধ্যে দিয়ে চলে আসে। কাঁটাতারের বেড়া দিয়ে কি বৃষ্টির পানি আটকানো যাবে? যাবে না। কিন্তু বাঁধ দিয়ে পানি আটকানো যাবে। সেই কাজটাই ভারত করছে। এবং আমাদের 54টা নদী যেগুলো ভারত হয়ে বাংলাদেশের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে, আন্তর্জাতিক নদী অনুযায়ী নদীর উপরে আপার স্ট্রিম যারা বলে, তারা কখনোই এমন কোনো কাজ করতে পারবে না যারা নিচের অংশে মানুষকে পানি থেকে বঞ্চিত করে, অথবা এমন কোনো কাজ করাও উচিত হবে না যা পানিকে দূষণ করে। ফলে পানির প্রবাহ বন্ধ করা অথবা পানির বৈশিষ্ট্যকে নষ্ট করা, এই দুটোই কিন্তু আন্তর্জাতিকভাবে এটা বলা হয়েছে, এটা করা যায় না। ভারত সে আন্তর্জাতিক নীতি এবং নিয়মের কোনো তোয়াক্কা করেনি। যদি ধরি 57টা নদী, তার মধ্যে 3টা নদী কিন্তু আবার ভারত থেকে নয়। আমরা যদি মায়ানমার এই দিক থেকে ধরি, মূলত আমরা যদি ভারতের কথাটি ধরি, এই 54টার মধ্যে 51টাতেই ভারত নানাভাবে বাদ দিয়েছে। বাদ দেওয়াটা যতটা সমস্যা, তার চেয়ে বেশি সমস্যা হয়েছে তারা পানি প্রত্যাহার করছে। যেমন ফারাক্কা থেকে বড় সমস্যা হচ্ছে যে এখান থেকে প্রায় 40,000 কিউসেক পানি প্রত্যাহার করে ভাগীরথীতে নিয়ে যাওয়া হচ্ছে। ব্রহ্মপুত্র নিয়ে তাদের পরিকল্পনা, ব্রহ্মপুত্র থেকে 1 লক্ষ কিউসেক পানি তারা প্রত্যাহার করে নিয়ে যাবেন। এটা ইকোলজিকে কিভাবে বিনষ্ট করবে, ইকোনমিকে কিভাবে আঘাতপ্রাপ্ত হবে? কারণ পানির তো দুটো বৈশিষ্ট্য আছে। পানি একদিকে ইকোলজি করে তোলে, আরেকদিকে ইকোনমিকে করে তোলে। পানি আমরা খাই, পানি কৃষিকাজে ব্যবহৃত হয়, পানি পরিবহনের কাজে ব্যবহৃত হয়, পানি শিল্পে ব্যবহৃত হয়। পানি একটা প্রাণ এবং প্রকৃতিকে রক্ষা করে। ফলে পানিকে বন্ধ করা মানে সমস্ত কিছুকে বন্ধ করে দেওয়া। ফলে আমরা ভারতের কাছ থেকে এই অন্তত ন্যায্যতাটা প্রত্যাশা করেছিলাম যে আমরা একটা প্রতিবেশী দেশ হিসাবে, উপরের দেশ হিসাবে ভারতের ভূমিকা, আর নিচের দেশ হিসাবে আমাদের অধিকার। তাহলে ভারতের ভূমিকাটা গণতান্ত্রিক হওয়া উচিত, আর আমাদের অধিকারটা মর্যাদা সম্পন্ন হওয়া উচিত। এটা দাতা বা গ্রহীতার সম্পর্ক নয়, এটা দান বা অনুগ্রহের সম্পর্ক নয়। এটা হলো প্রাকৃতিক প্রবাহকে প্রাকৃতিক নিয়মে প্রবাহিত হতে দেওয়া। এবং আমরা যদি বলি হেলসিঙ্কি যে চুক্তিটা ছিল, সেখানেও একই কথা বলা ছিল। পরবর্তীতে 1997 সালে জাতিসংঘের যে পানি ব্যবহারের নীতিমালা সেটা যখন আইনে পরিণত করার কথা বলা হয়েছিল, তখন বলেছে একটা কনভেনশনকে অন্তত 35টা দেশ সেখানে যদি সম্মতি দেয়, তখন সেটা একটা কার্যকর নীতিতে পরিণত হয়। ভারত, আমরা বুঝি যে ভারত বাংলাদেশকে পানি থেকে বঞ্চিত করতে চায়, ফলে ভারতের এখানে স্বাক্ষর না করার অনেক কারণ আছে। কিন্তু বাংলাদেশ, আমরা যারা পানির জন্য হাহাকার করব, আমরা কেন সেখানে স্বাক্ষর করিনি? এটা আমাদের কাছে খুব মিস্টিরিয়াস ব্যাপার। এই ব্যাপারটাতে আমি আসবো। তো কিছুক্ষণ আগে আপনি যেটা বলেছিলেন বা বলছেন যেটা নিয়ে, সেটা হচ্ছে যে পানি যে প্রত্যাহার করে নিচ্ছে ভারত। একটা ছোট্ট তথ্য দিচ্ছি আপনার জন্য। সেটা হচ্ছে 1983 সালে তিস্তার পানির 39% ভারত, বাংলাদেশ 36% এবং 25% নদীর জন্যে বিবেচনায় নিয়ে খসড়া চুক্তি প্রস্তাব করা হয়। এবং 2011 সালে 42.5% ভারত, বাংলাদেশ 37.5% আর 20% পানি নদীর বাস্তুতন্ত্র রক্ষার বিবেচনায় নিয়ে আসার জন্য যে নতুন প্রস্তাব দেওয়া হয়। কিন্তু সেই 2011 সনেই পশ্চিমবঙ্গ রাজ্যের আপত্তির কারণে সেই তিস্তা চুক্তিটা আর স্বাক্ষর হলো না বা হয়ে ওঠেনি আজ পর্যন্ত। তো ফলে স্বাভাবিকভাবেই গণমানুষের ভিতরে কিন্তু এই প্রশ্নটা কিন্তু এসছে, সে কোনো রাষ্ট্র আপত্তি করলেই কি একটি অভিন্ন নদী থেকে, আন্তর্জাতিক নদী থেকে একটি রাষ্ট্রকে পানি প্রত্যাহার করে নিতে পারে কিনা? আচ্ছা, ধরুন আবার যদি চিন্তা করি, গঙ্গা এসেছে বাংলাদেশে,
মহানন্দা এসে তার সঙ্গে মিশে বাংলাদেশে ঢোকবার পর সেটার নাম হচ্ছে পদ্মা। পদ্মা, হ্যাঁ। আচ্ছা, এদিক থেকে ব্রহ্মপুত্র এসেছে, ওদিক থেকে তিস্তা এসছে। তিস্তা এবং ব্রহ্মপুত্র একসঙ্গে মিশে এটার নাম হয়েছে যমুনা। এই যমুনা এবং মানে আমাদের পদ্মা, তারা একসঙ্গে মিশে আবার গোয়ালন্দতে গিয়ে তারা নাম হয়েছে মেঘনা। মেঘনা। এর আগে আরেকটা জিনিস দেখুন, আমরা যদি সিলেটের উপরে যে বরাক নদী, সেটা আমাদের বাংলাদেশে ঢুকবার মুখে অমলশিদ নামক জায়গায় দুই ভাগ হয়ে গেল। একটা সিলেটে ঢুকলো সুরমা নামে, আর একটা কুশিয়ারা নামে ঢুকলো সুনামগঞ্জেরিতে। ঢুকে এই দুই নদী আবার কিশোরগঞ্জে কালনিতে গিয়ে একত্রিত হলো, তার নাম হলো মিলিত প্রবাহের নাম মেঘনা। এই মেঘনা আবার গোয়ালন্দে এসে আবার মেঘনার সঙ্গে যুক্ত হলো, ফলে মিলিত প্রবাহটা হয়ে গেল মেঘনা হয়ে সমুদ্রে পড়লো। ফলে মেঘনা হওয়ার আগে কিন্তু মেঘনাকে অনেকগুলো নদী নিয়ে তারপর মেঘনা হয়েছে। এইটা যদি বাংলাদেশের একটা চিত্র দেখি, ওদিকে কর্ণফুলীটা যদি আমি বাদ দিই, এই অঞ্চলটা, তাহলে এখন আমাদের তো পানি উপর থেকে নিচের দিকে গড়িয়ে পড়বেই, এটা প্রকৃতির প্রবাহ। আমরা সবসময় বলি কি, ভারত কতটুকু পানি পাবে, বাংলাদেশ কতটুকু পানি পাবে। ইকোলজির কথা ভাবলে আমাদের বলতে হবে নদী কতটুকু পানি পাবে। নদী তার একটা, নদীকে যদি একটা জীবন্ত সত্তা বলি, আমরা যদি এটাকে একটা এন্টিটি বলি, তাহলে তার বেঁচে থাকতে হবে না? তার সঙ্গে যুক্ত আছে, আমি যে ফল্গুধারার কথা বলেছি, যে তার নিচে যে পানিটা চলে যাবে, আমাদের ওয়াটার রিচার্জ হবে যে নিচে, অথবা নদীতে পানিটা থাকার মানে মাছ সহ জলজ প্রাণী, আর নদীতে পানি থাকা মানে তার একটা আর্দ্রতা রক্ষা করা। আর্দ্রতা রক্ষা না হলে তো মরুভূমি হয়ে যাবে। ফলে সব মিলিয়ে নদীতে আসলে কতটুকু পানি থাকবে। আর দ্বিতীয়ত, পানির সঙ্গে যে পলিটা আসবে, এই পানির প্রবাহটা অব্যাহত না থাকলে পলি তো নদীর বুকে জমে যাবে, ফলে নদীর নাব্যতা নষ্ট হবে। ফলে পানির একটা নিরবিচ্ছিন্ন প্রবাহ থাকা দরকার। এগুলো কিন্তু আন্তর্জাতিক আইনে বলা আছে। ভারত কোনোভাবেই এই আইন ভায়োলেট করতে পারে না। কিন্তু আইন তো একটা কাগজে আইন। যদি আইনকে আমি আবার মানুষের সামনে হাজির করতে না পারি, যেমন ধরুন 1976 সালে বাংলাদেশ যখন জাতিসংঘের কাছে একটা অভিযোগ করলো যে আমাদের পানিটা এভাবে কেড়ে নেওয়া হচ্ছে, তখন জাতিসংঘের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে অতি দ্রুত এই বিষয়টি নিয়ে আপনারা একটু আলোচনায় বসুন। তারপরেই কিন্তু 76 সালে এই ভারতের সঙ্গে আবার এই পদ্মা বা গঙ্গার পানি নিয়ে একটু কথা আসে। তার আগে দেখুন ছোট দুটো ঘটনা। 51 সাল থেকে ভারত পরিকল্পনা করছিল ফারাক্কার উপর একটা বাঁধ করবে, কারণ ওই তাদের নাকি কলকাতা বন্দরের নাব্যতা হ্রাস পাচ্ছে, এরকম কথা তারা বলেছিল। পানি নিয়ে যাবে ভাগীরথী হয়ে কলকাতায়। তারপর থেকে কিন্তু তখন পাকিস্তান রাষ্ট্র তারা সিন্ধু নদীর পানি প্রবাহ নিয়ে যতটা ভেবেছে, পদ্মাটা নিয়ে ততটা ভাবে নাই, কারণ পূর্ব পাকিস্তান তাদের কাছে একটা গণিমতের মালের মতোই ছিল। এরপরে 1961 সালে যখন এই ফারাক্কা নির্মাণ শুরু হলো, হয়ে আমাদের দেশটা স্বাধীন হওয়ার পরে 1975 সালে গিয়ে ভারত আমাদেরকে বলল তারা কয়েকটা দিনের জন্য পরীক্ষামূলকভাবে এই ফারাক্কা বাঁধটাকে চালু করে দেখতে চায়, এবং খুব বেশি হলে তারা 3 থেকে 4 হাজার কিউসেক পানি তারা এখান থেকে নিয়ে যাবে, এবং 41 দিনের জন্য একটা পরীক্ষামূলক তারা চালু করবে। 74 সালে এটা দেখা গেলো ওই 41 দিন এখনও শেষ হয়নি, 54 বছর পার হয়ে গেল। মৌলানা ভাসানী তারপর বলেছিলেন এটা তো ফারাক্কা বাঁধ তো আমাদের মরণ ফাঁদ হবে। সে কারণে 1974 সালে 75 সালের 21শে এপ্রিল থেকে 1 মে পর্যন্ত এই সময়ের জন্য যে একটা পরীক্ষামূলক কাজ করতে চেয়েছিল, মৌলানা ভাসানী তখনই বলেছেন এটা ভয়াবহ বিপদ আমাদের সামনে আসছে। মৌলানা ভাসানী ফারাক্কা মার্চের ঘোষণা দিয়েছিলেন। একদিকে দেশের অভ্যন্তরে এই আন্দোলন, আর একদিকে জাতিসংঘ থেকে একটা নির্দেশনা, এই দুটোর কারণেই কিন্তু আলোচনায় এসেছিল। কিন্তু আলোচনা আসলেও আমরা আমাদের দিক থেকে আমাদের যুক্তিটাকে খুব ভালোভাবে উপস্থাপিত করতে পেরেছি বলে মনে হয় না, কারণ এটা সবসময় দ্বিপাক্ষিক করার চেষ্টা করা হয়েছে। আসলে বলা উচিত ছিল এদিকে নেপাল, ওদিকে চীন, নেপাল, চীন, ভারত, বাংলাদেশ, এই সব মিলে আমাদের এই পানি প্রবাহ। ফলে এই পানি প্রবাহটাতে এই 4 দেশের আলোচনা করতে পারলে আমাদের স্টেকটা একটু ভালো হতো। কিন্তু যখনই আমরা শুধু দ্বিপাক্ষিকে চলে গেলাম, তখন ভারত এখানে একটা অ্যাডভান্টেজ নিল। তারা বলল দ্বিপাক্ষিক, কিন্তু এটা শুধু দিল্লির নয়, পশ্চিমবঙ্গ যদি না চায় তাহলে আমরা কি এটা দিতে পারি? তাহলে চুক্তিটা হবে ভারতের সঙ্গে বাংলাদেশে, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশে তো নয়। এটা কি পশ্চিমবঙ্গের সঙ্গে রাজশাহীর চুক্তি হবে? না। তা কিন্তু আমরা এই জায়গাটায় বললাম যে আমাদের পশ্চিমবঙ্গের আপত্তির মুখে নাকি এটা হয়েছে। আবার পরবর্তীতে দেখলাম যখন চুক্তি হলো তখন তো আবার দিল্লির সঙ্গেই চুক্তি হলো। এই জায়গাগুলো একটু খুবই আমাদেরকে কতভাবে পরিকল্পিতভাবে বঞ্চিত করার একটা প্রচেষ্টা ভারতের দিক থেকে ছিল। এই পানিটা না হলে কি ভারতের চলতো না? আমরা যদি আরেক দিক থেকে দেখি, ভারতের মোট যে বৃষ্টিপাত,
এবং ভারতের যে পরিমাণ পানির প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু ভারতের পানির প্রয়োজনের চাইতে ভারতের বৃষ্টিপাতের পরিমাণ বেশি। ফলে ভারতের কিন্তু পানির ক্রাইসিস খুব বেশি হওয়ার কথা নয়, কিন্তু পানিটাকে তারা একটা অস্ত্র হিসেবে ব্যবহার করছে। পানিটাকে তারা ব্যবহার করতে চায় বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে নানাভাবে তারা একটু জিম্মি করে রাখবার জন্য। এটা যেহেতু আমরা বুঝতে পারা উচিত আমাদের, ফলে আমাদের বিকল্প ব্যবস্থা দরকার ছিল। একদিকে যখন পানির ন্যায্য হিস্যার জন্য আমাদের আন্দোলন থাকতে হবে, আর একদিকে দেশের অভ্যন্তরে পানি রক্ষা, দূষণের হাত থেকে পানি রক্ষা এবং দখলের হাত থেকে নদী রক্ষা, এই কাজটা আমাদের করা দরকার ছিল। এই ক্ষেত্রে যে বিষয়টা কিন্তু স্বাভাবিক একটা প্রশ্ন আসে যে ভারত বিভিন্নভাবে বাধা দিচ্ছে, এবং রিসেন্টলি আমরা দেখেছি যে ভারতের সঙ্গে যে পাকিস্তানের যে একটা লড়াই হলো বেশ কয়েক মাস আগে, হঠাৎ করে তখন ভারত সিদ্ধান্ত নিল যে সিন্ধু নদের পানি সে আটকে দেবে, প্রবাহ আটকে দেবে, ইত্যাদি ইত্যাদি। তো স্বাভাবিক যে প্রশ্নটা আসে যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ, তো জাতিসংঘের সেই 1997-এর যে সনদ, যেটা আন্তর্জাতিক পানি নদীর প্রবাহের ক্ষেত্রে ভারত না হয় স্বাক্ষর করেনি, তো বাংলাদেশ কেন স্বাক্ষর করলো না? এখানেই বিষয়টা হলো যে অধিকারটা আদায় করার জন্য যত ধরনের পদক্ষেপ নেওয়া দরকার আমাদের সব নেওয়া উচিত ছিল, কিন্তু আমরা অধিকারের ক্ষেত্রে অনুনয়টাকে গুরুত্বপূর্ণ ভেবেছি। অনুনয় করা, আলোচনা করা, আবেদন করা, সেগুলোর দিকেই মনোযোগটা ছিল। আন্দোলনটা দেশের অভ্যন্তরে যেমন ছিল, দেশের অভ্যন্তরে নদী দখল এবং দূষণের বিরুদ্ধে যেমন একটা কার্যকর আন্দোলন দরকার, ঠিক তেমনি গোটা দুনিয়ার কাছে এটা পৌঁছে দেওয়া দরকার যে আমাদের এই 1,47,000 বর্গ কিলোমিটারের একটা দেশ, ভারতের মতো প্রায় 32-33 লক্ষ বর্গ কিলোমিটারের দেশ, কীভাবে থাকে আমাদের এই দেশটাকে কখনো কাঁটাতারের বেড়া দিয়ে, কখনো বাঁধ দিয়ে, বাঁধের মালায় আমাদেরকে ভারত নিজেকে সজ্জিত করছে এবং ওই বাঁধের ফাঁদে বাংলাদেশকে আটকে দিচ্ছে। কাঁটাতারের বেড়া, এটা যে কত বড় একটা অসম্মানজনক। পৃথিবীতে 3টা দেশ কাঁটাতারের বেড়া দিয়েছে তার প্রতিবেশীর সঙ্গে, এক ইসরায়েল প্যালেস্টাইনের জায়গা দখল করে ওখানে কাঁটাতারের বেড়া দেয়া, আর আমেরিকা মেক্সিকোর জায়গা দখল করে টেক্সাসকে কেড়ে নিয়ে তারা এখন বেড়া এবং দেয়াল দেওয়ার চেষ্টা করেছে, আর ভারত আমাদের চারদিকে কাঁটাতারের বেড়া দিচ্ছে। ফলে এটা শুধুমাত্র কাঁটাতারের বেড়া না, এটা তো একটা জাতিকে অপমান করাও। ফলে আমরা মনে করেছি যে এই জায়গায় একটা বাম গণতান্ত্রিক চেতনার দুর্বলতাও কিন্তু জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে একটা বড় দুর্বলতা হয়েছে। শাসক গোষ্ঠী, ভারতের শাসক গোষ্ঠী এবং বাংলাদেশের শাসক গোষ্ঠী, তারা দুইজনই তাদের শাসনের প্রয়োজনে যতটুকু করা দরকার সেটুকুই তারা করবে, জনগণের প্রয়োজনটা তাদের কাছে মুখ্য ছিল না। সে কারণে আমরা অধিকারের জন্য জাতীয় এবং আন্তর্জাতিক যত ধরনের ফোরাম ছিল সব ফোরামগুলোকে ব্যবহার করার চাইতে আমরা ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার দিকে নজরটা আমাদের রাষ্ট্রের বেশি ছিল। এই ক্ষেত্রে যেমন ধরেন আপনার কথাতেই যেটা উঠে এসছে, সেটা হচ্ছে যে এই সর্বোপরি দক্ষিণ এশিয়াতেই ভারত তার রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক, যেটাকে তারা সিকিউরিটি হিসেবে ভেবে থাকে, এই প্রভাব বলয় বিস্তার করার জন্যেই অ্যাকচুয়ালি এই দেশগুলোর উপর যে দেশের জন্যে যাকে যেভাবে আটকানো যায় সেই পলিসিগুলোই তারা নিচ্ছেন। কিন্তু যেমন এই সিন্ধু নদের উপর যখন বাঁধটা যখন হয়, ওই ক্ষেত্রে আমরা একটা ইউনিক বিষয় দেখেছিলাম আর কি, সেটা হচ্ছে যে ভারত এবং পাকিস্তানের মধ্যে, এই দুই সরকারের মধ্যে তখন ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক একটা মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, এবং তাদের মধ্যস্থতাকে কেন্দ্র করেই সেখানে কি পরিমাণ পানি বন্টন হবে বা ইত্যাদি ইত্যাদি সেগুলো নির্দিষ্ট হয়েছিল। তো বাংলাদেশ এবং ভারতের বর্তমান সিচুয়েশনের কারণে যেহেতু দুটো দেশের কেউই 97 সনের সেই ফ্রেমওয়ার্কে স্বাক্ষর করেনি, যেহেতু ফলে এরকম কোনো প্রস্তাব কি আসতে পারে কিনা যে ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যস্থতায় এই আন্তর্জাতিক নদীগুলোর ক্ষেত্রে ভারত এবং বাংলাদেশের মধ্যে বিশ্ব ব্যাংক কোনো মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হতে পারে কিনা? এই ক্ষেত্রে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বা আমাদের রাজনৈতিক দলগুলো যারা গণমানুষের রাজনীতি করার চেষ্টা করছেন, তারা কি এটাকে অ্যাকসেপ্ট করবেন কিনা? বিশ্ব ব্যাংকের ভূমিকা সবসময় খুবই ডুবিয়াস। বিশ্ব ব্যাংক এখানে যে কাজটা করতে চাইবে, তারা পানি ব্যবস্থাপনার চাইতে পানি ব্যবসার উপর জোর দেবে বেশি। যেমন করে একসময় ক্রুক কমিশন এসেছিল, আমাদের বন্যা ব্যবস্থাপনার চাইতে বন্যা নিয়ন্ত্রণের নামে দেশের পানি প্রবাহটাকে বিনষ্ট করে দিয়েছে। আমাদের দেশটাকে পানির সঙ্গে তো ওয়াটার ম্যানেজমেন্ট করে টিকে থাকতে হবে। ওরা আমাদেরকে বলল আমাদের বাঁধ দিয়ে, নদীর গতিপথ পাল্টে দিয়ে আমরা নদীমাতৃক দেশটাকে ক্রমশ আমরা সেতুমাতৃক দেশে রূপান্তরিত করে ফেললাম।
নদীগুলো স্বাভাবিক প্রবাহ নষ্ট করে দিল। কারণ তাদের কাছে একটা দেশের ভবিষ্যতের চাইতেও তাদের ব্যবসার ভবিষ্যৎটা অনেক বড়। খেয়াল করে দেখুন, আজকে উত্তরবঙ্গের চাষিরা এক বস্তা আলু বিক্রি করছে 300 টাকায়, তার মানে প্রতি কেজি আলু হচ্ছে 8 টাকা। আলুর মধ্যে প্রায় 80% পানি থাকে। আর সেই সময় আমি চাষি যদি হাফ লিটার পানি খেতে চায়, তার দাম হচ্ছে 20 টাকা। মাটির নিচে থেকে যে প্রাকৃতিক সম্পদ পানি, সেটা তুলে বিক্রি করছি হাফ লিটার 20 টাকা। আর কৃষকের শ্রম, ঘাম, আমাদের জমি সব মিলিয়ে 1 কেজি আলু বিক্রি হচ্ছে 4 টাকায়, 4 টাকায়, 5 টাকায়, 6 টাকায়। 1 কেজি বেগুন বিক্রি হচ্ছে 3 টাকায়, 5 টাকায়, 7 টাকায়। তাহলে দেখুন কিভাবে পানি ব্যবসাটা কত গুরুত্বপূর্ণ ব্যবসায় রূপান্তরিত হয়েছে। একসময় বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট তিনি বলেছিলেন যে আমরা তো তেল নিয়ে ভাবছি, আগামীতে বিশ্ব অর্থনীতি সেটা পরিচালিত হবে পানি নিয়ে। এবারও ইরান আমেরিকার যুদ্ধের ক্ষেত্রে দেখুন, আক্রমণগুলো শুধু তেলের না, আক্রমণ তো পানি ধ্বংস করার ক্ষেত্রেও। আর আমাদের এখানে কিন্তু আমরা একটা পৃথিবীতে এখন প্রতি 4টা ডেনিমের মধ্যে একটা ডেনিম বাংলাদেশে তৈরি হয়। একটা ডেনিম প্যান্ট তৈরি করতে 7,000 লিটার পানি প্রয়োজন হয়। এই পানিটা কোথা থেকে? আজকে আমার শীতলক্ষা দুর্গন্ধের জন্য শীতলক্ষার পাশে যাওয়া যায় না, বুড়িগঙ্গার পাশে যাওয়া যায় না, তুরাগের পাশে যাওয়া যায় না। আগে মানুষ বিকালবেলা হাওয়া খাওয়ার জন্য নদীর পাড়ে যেত, এখন রুমাল চেপে দ্রুত নদী পার হয়ে যায়। তাহলে এই যে দেশের অভ্যন্তরে যেটা হলো, এটাও খেয়াল করতে হবে যে অনিয়ন্ত্রিত ডেভেলপমেন্টের নামে পরিকল্পিত পরিবেশ ধ্বংস। মাটির উপরের পানি ধ্বংস হলো, মাটির ভূগর্ভস্থ পানি তুলতে গিয়ে পানিতে আর্সেনিক এবং আয়রন দুটোই বেড়ে যাচ্ছে। তো এগুলো নিয়ে কি বিশ্বব্যাংক ভাববে না। বরঞ্চ আমাদের যেটা ছিল, জাতিসংঘের সেই ক্লজটাকে নিয়ে আমরা আন্তর্জাতিক ফোরামগুলোকে সক্রিয় করার চেষ্টা করতাম। তাহলেও তো কি ভারতের উপর একটা আন্তর্জাতিক চাপ তৈরি হতো যে তুমি একটা ছোট দেশ, তার উপরে এরকম করছো। আর এদিকে আমরা একটা অ্যাডভান্টেজ নিতে পারতাম এই অর্থে যে ভারত তার প্রত্যেকটা প্রতিবেশীর সঙ্গে তার বিরোধপূর্ণ সম্পর্ক। ভারতের প্রতিবেশী পাকিস্তান, বিরোধপূর্ণ সম্পর্ক। ভারতের প্রতিবেশী নেপাল, বিরোধপূর্ণ সম্পর্ক। ভারতের প্রতিবেশী বাংলাদেশ, বিরোধ। ভারত থেকে একটু পাশে নদী, সমুদ্রের মধ্যে শ্রীলঙ্কা, তার সঙ্গে বিরোধ। ভারতের পাশে মালদ্বীপ, বিরোধ। ভারতের এপাশে চীন, তার সঙ্গে প্রবল বিরোধ। ফলে ভারত তার প্রত্যেকটা প্রতিবেশীর সঙ্গে একটা ইমার্জিং ইকোনমিক পাওয়ার হিসেবে সে পাওয়ার অ্যাপ্লাই করতে চায়। ফলে ওই পাওয়ার কনফ্লিক্ট তার আছে। আমরা সেখানে ইকোনমিক এই কনফ্লিক্টের সঙ্গে ইকোলজিক্যাল কনফ্লিক্টটা যে কী রকম তৈরি হয়েছে সেটা আমরা খুব ভালোভাবে তুলে ধরি নাই। আমরা প্রকৃতি ধ্বংস হয়ে গেলে, আমরা 18 কোটি মানুষেরই দেশ, একদম প্রকৃতির উপর নির্ভরশীল। একটা বছর যদি ফারাক্কার পানি আসতে একটু 2 মাস দেরি হয়, আমরা একটু আমাদের বাসদের পক্ষ থেকে একবার হিসাব করেছিলাম, আমরা সব নদীগুলো নিয়ে আমরা যে প্রোগ্রামগুলো করেছি, আমরা ব্রহ্মপুত্র নিয়ে লং মার্চ করেছি, টিপাই নিয়ে করেছি, আমরা ফারাক্কা নিয়ে করেছি, তো ফলে তিস্তা নিয়ে করেছি। আমরা প্রত্যেকটা একটা হিসাব করে দেখেছিলাম যে শুধুমাত্র একটু পানির অভাবে আমাদের কৃষিতে তার ইম্প্যাক্টটা কী পড়ে, এবং সবচেয়ে বড় কথা মানুষের শরীরের উপর তার কী প্রভাব পড়ে। আমার শরীরে তো 66% পানি। এই পানি যদি আমি ঠিকমতো না খাই তাহলে কি হবে? আর আমি যদি দূষিত পানি খাই তাহলে কি হবে? পানি দূষণের ফলে যে ফসল এবং সবজি উৎপাদন হয়, তা আমার শরীরে গিয়ে কী প্রভাব ফেলবে? যে ছেলেটা ঢাকায় বসে এখন কোনো একটা KFC-তে একটা মুরগির রান চিবোচ্ছে, সে কি জানে এর মধ্যে কী পরিমাণ ভারী ধাতু যুক্ত হয়ে আছে শুধুমাত্র পানি ঠিকমতো না পাওয়ার কারণে? ফলে গোটা অর্থনীতি, জীবনধারা, আমাদের পরিবহন, আমাদের কৃষি, সমস্ত কিছুকে বিপর্যস্ত করে দিচ্ছে যে পানির সংকট। সেটা নিয়ে কিন্তু সেই জায়গায় আমাদের বাংলাদেশ রাষ্ট্রের ভূমিকাটা আমরা দেখছি না। এই ক্ষেত্রে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে। কিছুক্ষণ আগে আপনি যেটা বলছিলেন, যেটা যে আপনাদের রাজনৈতিক দল তারা বেশ কিছু রাজনৈতিক প্রোগ্রাম পানি সংক্রান্ত ইস্যুতে তারা ধারাবাহিকভাবে করে এসছে। এবছরের ফেব্রুয়ারির নির্বাচনের আগে যারা নির্বাচনের পরে যারা ক্ষমতাসীন হয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারাও কিন্তু বেশ কিছু প্রোগ্রাম এই গত কয়েক মাসে কিন্তু করেছেন। তিস্তাকে নিয়ে করেছেন, পদ্মাকে নিয়ে করেছেন, বেশ কয়েকটা ধারাবাহিক প্রোগ্রাম করেছেন। এখন এই পানি সংক্রান্ত সমস্যায় আমরা সবাই ভুক্তভোগী, এবং সেখানে কে আটকে দিচ্ছে সেটাও সুনির্দিষ্ট। এখন এই ধরনের প্রশ্ন যদি আসে,
একটি রাজনৈতিক দল হিসেবে আপনাদের কাছে বা আপনাদের যে বৃহত্তর বাম রাজনৈতিক জোট আছে, যে এই ক্ষেত্রে কি এই রাজনৈতিক দলগুলো কি একসাথে উদ্যোগ নিয়ে কিছু করতে পারে কিনা, যে এই পানি সংক্রান্ত ইস্যুতে? সেই ক্ষেত্রে ধরেন আপনার সেটা বাম সংগঠনগুলোর জোট হতে পারে, সে যেহেতু বিএনপি নিজেও করেছে, ফলে এদের মধ্যে কি কোনো অফিসিয়াল কোনো ডিসকাশন হতে পারে কিনা, বা এই ধরনের কোনো প্রস্তাব যদি আসে যে পক্ষ থেকেই? অবশ্যই এক্ষেত্রে তিনটা বিষয় আছে। একদম প্রত্যক্ষ ভুক্তভোগী যে কৃষক, তাদের মতামত আমরা সংগ্রহ করেছি বাসদের পক্ষ থেকে। কী সাফারিংস তাদের মধ্যে আছে, কৃষক এবং জেলে সম্প্রদায়ের মধ্যে, নদী পার্শ্ববর্তী মানুষদের জীবনের, এবং এর প্রভাব নারীদের জীবনে কি পড়েছে। এইটা আমরা একটু কাজ করতে গিয়ে দেখলাম, যেটা খুব অনুল্লেখিত, শুধুমাত্র পানির জন্য নারীদের কী সাফারিংসটা জীবনে আসে, সেটা কিন্তু অনুল্লেখিত থেকে যাচ্ছে। সেটা একটা দিক, কৃষক, আমাদের জেলে, আমাদের অধিবাসীদের। দ্বিতীয়ত হচ্ছে এর অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রভাব কী, সেটা নিয়ে রাজনৈতিক দল। আর তার সঙ্গে আমাদের এর ভূত্বকের গঠন প্রক্রিয়ার উপর কী প্রভাব পড়বে, এক্ষেত্রে আমাদের সায়েন্টিস্টরা আছেন, জিওলজিস্ট থেকে শুরু করে সায়েন্টিস্ট। এই তিনজনের একটা মিলিত আলোচনা হওয়া দরকার, হয়ে এটাকে একটা কম্প্রিহেন্সিভ ইয়েতে নেওয়া আসা দরকার। ফলে এটা রাজনৈতিক ঐক্যমত্যের আগে এর একটা সায়েন্টিফিক অ্যানালিসিস দরকার, ইকোনমিক অ্যানালিসিস দরকার, এবং এই সমস্যাটার সমাধান, মানে সাময়িক সমাধান কি, দীর্ঘমেয়াদী সমাধান কি, এবং সমাধানের আগে নিজেদের আভ্যন্তরীণ ওয়াটার ম্যানেজমেন্ট পলিসিটা কী হবে, সে সব মিলিয়ে একটা ব্যাপক আলোচনা হওয়া দরকার। এটা আমরা যেমন আন্দোলন করছি, সেটা ঠিক, আন্দোলনের সঙ্গে সঙ্গে এই বিষয়গুলো খুব দেখা দরকার। সেক্ষেত্রে আমরা মনে করি যে আমরা বাসদের পক্ষ থেকে করছি, আমরা জানি আমরা একটা জনমত সংগঠন করা ছাড়া আর কিছুই করতে পারবো না। ফলে এটা রাষ্ট্রের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। আর রাষ্ট্র তো পরিচালিত হয় ক্ষমতাসীন দলের দ্বারা, ফলে যে দল ক্ষমতায় থাকবেন সেই দলের অ্যাটিটিউডটা কী হবে সেটাও দেখতে হবে। তার সঙ্গে যে কোনো উন্নয়ন পরিকল্পনার সাময়িক সাফল্যের পাশাপাশি একটা দীর্ঘমেয়াদী বিপদ থাকে কিনা। যেমন এখন আমরা শুনছি যে তিস্তা নদীকে ছোট করে ফেলা হবে। আচ্ছা, যদি ছোট করে ফেলা হয় তাহলে তার নাব্যতার কী সমস্যা হবে, অথবা এটাই প্রকৃত সমাধান কি না। ফলে এই রকম যদি দেখি যে হ্যাঁ, তিস্তা একটা গ্রেটার একটা পরিকল্পনা হচ্ছে তিস্তা নিয়ে, সেটাও আমাদের একটু ভালো করে আলোচনা করা উচিত। আমরা তো এই দেশে বসবাস করব, যারা পরিকল্পনা করে চলে যাবেন। যেমন ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, যখন যমুনা সেতু হয় সেই সময় বলা হয়েছিল এমনভাবে আমাদের সিরাজগঞ্জ এম্বাঙ্কমেন্টটা তৈরি করা হলো যে 100 বছরেও কিচ্ছু হবে না। যমুনা বলে দাঁড়াও দেখাচ্ছি, 10 বছরের মতো এটা ভেঙে দিয়েছে। কারণ পানি তো তার মিলিত প্রবাহের শক্তি আছে। ফলে যারা এই পানি নিয়ে কাজ করবেন তাদের দুটো জিনিস থাকতে হবে, তাদের একটা সায়েন্টিফিক নলেজ বেস থাকতে হবে, আর তাদের একটা ইমোশনাল বন্ডেজ থাকতে হবে সেই অধিবাসী জনগণের উপরে। তো ফলে আমরা আমাদের এখানে পরিকল্পনাগুলো যদি ইউরোপের চোখে বাংলাদেশের পরিকল্পনা দেখতে চাই, তাহলে সেটা হবে না। এই জায়গায়ও খেয়াল করতে হবে বাংলাদেশের রাজনৈতিক দল, বাংলাদেশের কৃষক জনগোষ্ঠী এবং বাংলাদেশের আমাদের যারা বিশেষজ্ঞ আছে, তাদের একটা মিলিত একটা হোমওয়ার্ক দরকার, খুব ভালো হবে। আমাদের আজকের শেষ প্রশ্ন আপনার কাছে। পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সরকারের সময় আমরা দেখেছিলাম যে তিস্তা ব্যারেজ প্রকল্প নামে একটা প্রজেক্ট প্রাইমারি স্টেজে তারা বোধহয় হাতে নিয়েছিলেন এবং সেটাকে কেন্দ্র করে চীন সেই প্রকল্পের সার্ভের কাজও করেছিলেন, এবং সেখানে তারা যে অর্থায়ন করতে আগ্রহী এ বিষয়টিও তারা উল্লেখ করেছিলেন। একজন রাজনীতিবিদ হিসেবে মানে চীনের এই ভূমিকাটা, চীনের এই প্রস্তাব কি বর্তমান সরকার কি গ্রহণ করতে পারে কিনা? তিস্তা ব্যারেজ কিন্তু আগেই হয়েছে, তিস্তা ব্যারেজ আমাদের হয়েছে, কিন্তু তিস্তা ব্যারেজটা অকার্যকর হয়ে গেল ভারত পানি না দেওয়ার কারণে। 88 সালেই এই কাজটা হয়েছিল। তিস্তা ব্যারেজ থেকে আমাদের 9 লক্ষ একর জমিতে চাষাবাদের জন্য প্রয়োজনীয় পানি পাওয়ার কথা ছিল, ভারত পানি না দেওয়াতে তিস্তায় আমাদের শুষ্ক মৌসুমে কখনো কখনো 200 কিউসেক পর্যন্ত পানি আসে, যে মাইটি তিস্তা বলা হয়। হ্যাঁ, ত্রিস্রোতা থেকে তো তিস্তা এসেছিল, এবং তিস্তা একটা ইয়ে ছিল, শাখা 3টা নদী মিলে এমন ছিল যে তিস্তার পানি নাকি এত ঘন যে হাত থেকে পড়তো না, তার মানে এত পলি থাকতো হবে পানিতে বন্যার সময়। সেই নদীটাকে আমরা শুষ্ক মৌসুমে 300-400 কিউসেক পানি পেতে দেখি। সেখান থেকে প্রশ্নটা এসেছিল যে তিস্তার নদী বাঁচাবার জন্য পানি কতটুকু দরকার, উজানের দেশ ভারত কতটুকু পানি পেতে পারে, ভাটির দেশ বাংলাদেশ কতটুকু পানি পেতে পারে।
তিস্তা যদি 315 কিলোমিটার দীর্ঘ তিস্তা বলি, তাহলে অববাহিকার বিশাল অংশ কিন্তু বাংলাদেশে, দৈর্ঘ্যের দিক থেকে বেশি অংশ ভারতে, কিন্তু ওটা ছিল পাহাড়ের মধ্যে দিয়ে আসা। আর নিচে যখন তিস্তা লোকালয়ে চলে এলো, তাহলে অববাহিকায় জনগোষ্ঠীর সংখ্যা কিন্তু বাংলাদেশে বেশি, অনেক বেশি। ফলে সেদিক থেকে এর পানির প্রাপ্যতা কার বেশি, এটা নিয়ে যেমন একটা ডিবেট আমাদের আছে। পাশাপাশি চীন যখন একটা প্রস্তাব দিল, সেটা হলো সামগ্রিক তিস্তা মহাপরিকল্পনা, $1 বিলিয়ন একটা পরিকল্পনা। তারা বললেন যে তারা তিস্তা নদীকে কিভাবে তারা ভাঙন রোধ করবেন, তিস্তার যে বিস্তীর্ণ যে চরাঞ্চল সেটাকে তারা কিভাবে কাজে লাগাবার উপযুক্ত করবেন, এবং তিস্তায় পানিটাকে সারা বছর রাখার ব্যবস্থাটা কী করবেন। কিন্তু খেয়াল করতে হবে, সমস্ত কিছু নির্ভর করছে কিন্তু উপর থেকে পানি পাওয়ার উপরে, ফলে সেইটা ফয়সালা করতে হবে। 1, 2 নম্বর হচ্ছে ভারতের সঙ্গে আবার চীনের একটা বিরোধ আছে ব্রহ্মপুত্র নিয়ে, কারণ ব্রহ্মপুত্র তো উজানে আবার চীন ওখানে একটা বিশাল ড্যাম করছে, এবং বিশ্বের সর্ববৃহৎ ড্যাম হচ্ছে যেটা দিয়ে সে পানি প্রত্যাহার করবে। এটা নিয়ে ভারত কিন্তু আবার চীনের সঙ্গে ভীষণ একটা উত্তেজনকর পরিস্থিতি আছে। আমরা এটাকে কাজে লাগাতে পারি। ব্রহ্মপুত্রের পানিতে যদি ভারত বাদ দেয়, চীন বাদ দেয়, ভারত যেমন আতঙ্কিত হয়, ঠিক তেমনি তিস্তার উপরে বাদ দিলে তো আমরাও আতঙ্কিত হই। ফলে আসেন আমরা কেউ কাউকে আতঙ্কিত না করে একটা সুষ্ঠু পানি ব্যবস্থাপনা করতে পারি কিনা। তো সেই ক্ষেত্রে আমরা চীনের ভূমিকাটাকে আমরা গ্রহণ করতে চাই। সাথে সাথে এই বৈজ্ঞানিক গবেষণা এবং অনুসন্ধানটা হওয়া দরকার যে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ ধ্বংস করে কোনো উন্নয়ন টিকবে না, কারণ পানি তো উপর থেকে নিচের দিকে যাবেই। একটা ছোট্ট আমরা হিসাব করে দেখেছিলাম, ওই টিপাইয়ে যখন ড্যামটা করছিল তারা, পরে মণিপুরে আন্দোলনের কারণটা বন্ধ হলো, আমরা তো দীর্ঘদিন ওটা নিয়ে আন্দোলন করেছিলাম। যদি কোনো কারণে ওই টিপাই বাঁধটা ভেঙে যেত, তাহলে কি হতে পারত? প্রায় ধরুন 100 মিটার উপর থেকে, মানে 300 ফিট উপর থেকে 50 কিলোমিটার বেগে বিপুল পানির একটা স্রোত যদি নেমে আসতো, পুরো আমাদের অঞ্চল কিন্তু মানে একটা ব্যাপক ধ্বংসযোগ্য হয়ে যেত। ফলে এই ধরনের যে কোনো কাজ, এটা যে শুধু প্রকৃতি বিনষ্ট করে তা না, আমাদের একটা ঝুঁকির মধ্যে দেশকে ফেলে দেয়। ফলে সেই ক্ষেত্রে যে কোনো পরিকল্পনার ক্ষেত্রে আমরা মনে করি আমাদের এযাবৎকাল আমাদের জ্ঞান ভাণ্ডারে যেটুকু জ্ঞান আছে তার একটা বিনিময় হওয়া দরকার। আর ভবিষ্যৎ আমাদের প্রজন্ম কেমন করে বাঁচবে, ভবিষ্যতের ভাবনাটাও থাকা দরকার। ফলে আমরা চীনের প্রস্তাব, ভারতের অংশগ্রহণ, বাংলাদেশের স্বার্থ। ভারতের অংশগ্রহণ লাগবে এখানে পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে, চীনের অংশগ্রহণ হচ্ছে এখানে টেকনোলজিক্যাল কি সাপোর্ট তারা দিতে পারেন, আর বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ স্বার্থটা কীভাবে নিরাপদ হতে পারে, এই তিনটার একটা মিলিত জিনিস হওয়া দরকার। ধন্যবাদ রতন ভাই। সম্মানিত দর্শক, আজকে আমাদের অর্থলিপির আজকের এই টকশোটা আমরা এখানেই শেষ করতে যাচ্ছি, যে ভারতের যে পানি আগ্রাসন এই বিষয়টি নিয়ে আমরা চেষ্টা করেছি আমাদের এই আলোচনার মধ্য দিয়ে যে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে বা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং গণমানুষের জীবনযাত্রার উন্নয়নে আমরা কিভাবে বাধাগ্রস্ত হচ্ছি এবং এই পানির প্রয়োজনীয়তাটা কোন জায়গায়, আমরা চেষ্টা করেছি কিছুটা হলেও তুলে ধরার জন্যে। তো আজকে এতটুকু বলেই এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।